বেলকনির রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছি আমি। এখন সময়টা পড়ন্ত বিকেল গড়িয়ে সন্ধে ঘনিয়ে আসার ঠিক আগ মুহূর্ত। অস্তমান সূর্যের রক্তিম আলোকছটা মেলা নিয়ে এখনো দৃশ্যটা মনোমুগ্ধকর। তবে আমার কিছু নয়, একটা অবহেলা, অভিমান আর মেহনত আমার মনটাকে বিষিয়ে তুলেছে প্রতিনিয়ত। আমার আসলেই গতকাল উচিত হয়নি আদৃশ ভাইয়ের সাথে অমন আচরণ করা। মনের করে যার অবাধ বিচরণ, তার পাশে অন্য একটা মেয়েকে দেখলে ঠিক কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত তা আমার জানা নেই। এইসব দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি আর এর আগের বশবর্তী হয়ে আদৃশ ভাইয়ার সামনে মনের কোণে জমে থাকা সুপ্ত অভিমান, অভিযোগ পরিণত হয়েছিল। পরবর্তীতে অনুধাবন হতেই আমি কান্নায় ভেঙে পড়ি। কাল সারা রাত আমার আর ঘুম হয়নি। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি আবেগ জিনিসটাকে একদমই নিয়ন্ত্রণ করতে পারি না। আর কোনো কারণে আমার মেজাজ বিগড়ে গেলে আমি কি বলি বা কি করি তা আমি নিজেও জানি না। পরে বোধগম্য হতেই আফসোস ছাড়ার উপায় থাকে না আমার। আজকে না আমি আদৃশ ভাইয়ার সামনে পড়েছি, আর না সে আমার সামনে এসেছে। আদৃশ ভাইয়া ঠিকই বলে, আমি শুধু গায়ে পাই বড় হয়েছি, আমার বুদ্ধি জ্ঞান এখনো হয়নি। কথাটা ভেবে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তার ভাষ্যমতে আমি নাকি আবেগে গা ভাসাচ্ছি। আদৃশ ভাইয়া আমার জীবনের নিছক স্বপ্ন মাত্র, যাকে ধরা ছোঁয়া যায় না, শুধু কল্পনায় অনুভব করা যায়। সে কি সত্যিই আমার অনুভূতির অন্তরালেই পড়ে রইবে চিরকাল? আকাশের পানে চেয়ে বিষাদ মাখা কণ্ঠে আওড়ালাম, তারে আমার ছুঁয়ে দেখার সাধ্য নেই, তবুও কেন এত অনুভবে রয়? তারে আমি বাস্তবে খুঁজি, সে কেন কল্পনায় রয়? মামুনি ডাকে আমার ভাবনার সুতো ছিল। বেলকনির হাত থেকে ধীর পায়ে আমার ঘরে চলে এলাম আমি। মামুনির হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছেন আমার দিকে, হাতে তার তেলের বাটি। বুঝলাম তিনি আমার মাথায় তেল দেওয়ার জন্যই এসেছেন। মামুনি আমার কাছে এসে আমার হাত ধরে বিছানায় বসিয়ে দিলেন। আমার দু গালে হাত রেখে চিন্তিত সুরে বললেন, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন মেহু? তোর কি কোনো কারণে মন খারাপ মা? আমি মাথা নাড়লাম। তিনি আক্ষেপে সুরে বললেন, দুপুরে খাওয়ার টেবিলে আমাদের সাথে একসাথে বসে খেলি না, কত করে ডাকলাম তাও তো এলি না। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে মা এসে হাজির হলেন আমার কক্ষে। মামুনির কথা শুনে মা আক্ষেপ করে বলে উঠলেন, আর বলো না ভাবি, খাবে না মোটে, জোর করে খাওয়ানোতে একটু খেলো যা। এই বয়সে এত জেদ মেয়েটার, একে নিয়ে সত্যি আর পারি না বাপু। মায়ের দিকে ফিরে তাকালেন মামুনি, আলতো হেসে বললেন, থাক, মেয়েটাকে আর বকো না, এত মিষ্টি একটা মেয়েকে কি বকা যায়? ওকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় উঠিয়েছো তোমরা, হয়েছ তো একটা লক্ষ্মী ছাড়া বাদর। নইলে এই বয়সে মেয়েরা কোথায় ঘরের কাজ করবে তা না, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো আর বাদরামি করা এর স্বভাবে দাঁড়িয়েছে। কিছু বললেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে বউ ভাসাবে। বলি ভিতরে একটু ভারদান আন, বড় তো হয়েছিস যথেষ্ট, আর কতকাল বাচ্চা থাকবি? আমি অশ্রুসিক্ত নয়নে একবার মায়ের দিকে চাইলাম। মা এমন কেন? এমনিতেই আমার মনটা খারাপ, তার উপর আবার এইসব বলে আমার মনটাকে আরো খারাপ বানিয়ে দিচ্ছে। মামুনি হয়তো বুঝলেন আমার ব্যাপারটা, তাই তিনি শান্ত স্বরে বললেন, বয়সন্ধিকালে শারীরিক মানসিক পরিবর্তনের সাথে সাথে আচরণিক পরিবর্তনও ঘটে। এই সময়টাতে ছেলেমেয়েরা বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ে। এই বয়সে এটা স্বাভাবিক বিষয়। আর তাছাড়া আমাদের মেহু তো এখনো ছোট, বড় হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। কি তাই না মেহু? আমি ঠোঁট চেপে হেসে মাথা নাড়ালাম। মাও আর কিছু বললেন না। মায়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সারাক্ষণ মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় থাকেন তিনি। যখন বাড়িতে একটা মেয়ের অভাবে সবাই প্রায় কাতর, ঠিক তখন কোনো এক ভোরে তার কোল আলো করে জন্ম নিয়েছিল এক ছোট্ট কন্যা শিশু। নাম রাখা হয়েছিল মেহেরুন ইবনাত খান। সেই ছোট্ট মেহেরুন আজ কত বড় হয়েছে,
কিন্তু তার মাঝে থাকা দুরন্তপনা আর বাচ্চামোর স্বভাবটা আর গেল না। কবে তার মেয়েটার একটু ভার বুদ্ধি হবে? এত সহজ সরল আর আবেগপ্রবণ হলে তো চলবে না। তিনি বয়সের ভারে কাবু না হলেও মেয়ের চিন্তার ভারে ঠিকই কাবু হয়ে পড়ছেন। এসব ভেবে বুকে ফুঁড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। মামুনি আমার গালে হাত রেখে আদরে গলায় বললেন, এবার বল, কি হয়েছে তোর মা? মন খারাপ করে ঘরে বসেছিলি কেন? অনেকের চাচিরা নাকি খারাপ হয়, কিন্তু আমার মামুনির মাঝে এমন কোনো লক্ষণের লেশ মাত্র পাইনি আমি। তার মাঝে শাশ্বত মায়ের রূপ ফুটে ওঠে। আমি কিছু বললাম না, মামুনিকে জড়িয়ে ধরলাম। মন আমার ভীষণ খারাপ। এখন ভেতরে ভেতরে কেমন একটা অপরাধ বোধ কাজ করছে আমার। গতকাল আদৃশ ভাইয়াকে রাগের মাথায় বেহায়ার মতো বলেছি যা তার সারা জীবন আমায় কুড়ে কুড়ে মারবে। ছোট বয়সে সত্যি আমি এমন অবহেলা মান অভিমানের বোঝা বইতে পারছি না। আমি চাইলেও আমার আবেগকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। যে মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে নিজের ভেবেছি তার এমন অবজ্ঞা সত্যি মেনে নেওয়া বড় কঠিন। মামুনি আমার চিবুক ধরে উঁচু করলেন। আমার চোখে পানি লক্ষ্য করে তিনি বললেন, বোকা মেয়ে, হঠাৎ কাঁদছিস যে? আমি হালকা হেসে বললাম, কই কাচ্ছি? তুমি থাকতে কি কাঁদতে পারি আমি, বলো? মামুনি এবার হেসে আমার মাথায় তেল দিতে বসলেন। আমার চুলের ভাঁজে তেল দিতে গিয়ে আফসোসে সুরে বললেন, ইস, কত সুন্দর চুল! তেল না দিয়ে দিয়ে কি করেছিস তুই? আমি যাই হোক ধরে বেঁধে চুলে তেল দিয়ে দেই বলে চুলগুলো এখনো টিকে আছে, নইলে সবকটা ঝরে যেত। মামুনির কথা আমি ফিক করে হেসে ফেললাম। মা আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। ফোঁস করে নিঃশ্বাস ফেলে মা থমথমে গলায় বলে উঠলেন, আমি জানি না তুই মন খারাপ করে কেন ঘরের মধ্যে বসেছিলি, তবে একটা কথা বলি, এত আবেগী হয়ে যাস না। আবেগ জিনিসটা বড্ড খারাপ। নিজের আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারিস তবে সবাই তোর আবেগ নিয়ে ছিনিমিনি খেলবে, দুর্বল ভেবে তোকে হেয় করবে। তুই এখন আর বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছিস। নিজের মাঝে পরিবর্তন আন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ কর। আমি মায়ের দিকে তাকালাম। মা ভুল কিছু বলেননি। সত্যি আমি যেন কেমন হয়ে যাচ্ছি দিন দিন। আমার নিজেকে শুধরে নেওয়া উচিত। মায়ের সাথে তাল মিলিয়ে মামুনিও বললেন, আমাদের কাছে থেকে কিছু লুকাস না মেহু, এই বয়সটা খুবই খারাপ। কিছু লুকাতে গিয়ে বড় অঘটন বাঁধিয়ে ফেলিস না কখনো। আমি তাকিয়ে রইলাম তাদের দিকে। মানুষগুলো আমার খেয়াল রাখে ভীষণ। আমার নিয়ে কতটা ভাবে তারা। সত্যিই আমি ভাগ্যবতী তাদের মতো এমন আপনজন পেয়ে। তবে মায়ের পর মামুনিই যেন একটু বেশি খেয়াল রাখেন আমার। অরণিয়ার রিশতার জন্যেও মামুনি তেমনটা করেন না যতটা আমার জন্য করেন। তিনি এবার আমার চুলে বেনি করতে করতে বলতে লাগলেন, জানিস মেহু, ছোট থেকেই তোর প্রতি আমার ভীষণ মায়া। আমার কোনো মেয়ে নেই তো, একটাই মাত্র ছেলে। মেয়ে হয়নি বলে কত আফসোস করেছি। যখন তুই ছোট বউয়ের কোল আলো করে এলি তখন থেকে তোকে নিয়ে আমার স্বপ্ন। তোকে আমি নিজের মেয়ের মতন করে দেখি। তখন থেকে আমার ছেলেটাকেও কোনো ভাই বোন নেই বলে ও একটু কেমন একরোখা হয়েছে। তাই ওর ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিস মা। ছেলেটা আমার বড্ড ভালো মানুষ, ও তোকে ভালোবাসে ভীষণ। ওকে কখনো কষ্ট দিস না মা। শেষোক্ত কথাটা শুনে আমি চমকে তাকালাম মামুনির দিকে। মামুনি আমার দিকে তাকিয়ে আলতো করে হেসে বললেন, অমন করে তাকাচ্ছিস যে? শোন, আমার ছেলের জন্য আমি বাহিরের কোনো মেয়ে আনবো না, বুঝলি? ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমার ছেলের বউ করে আমার কাছে রেখে দিব তোকে সারা জীবন। মামুনির কথা শুনে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইলাম আমি। পরে বোধগম্য হতেই একরাশ লজ্জায় এসে ঘিরে ফেললো আমায়। মা কিছু বললেন না, তবে মুচকি হাসলেন এসব দেখে। আমি লজ্জায় নুয়ে পড়লাম আরো। ইস, এখন আমার ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় আর থাকতে না পেরে বেলকনিতে ছুটে চলে এলাম। পেছন থেকে শুনতে পেলাম মা আর মামুনি অমায়িক হাসির ঝংকার। হঠাৎ কাঁধে কারো শীতল স্পর্শে চমকে তাকালাম সেই দিক পানে। অরণিকে দেখে স্বস্তি পেলাম, তবে সে আমায় অবাক করে দিয়ে বলল, আদৃশ ভাইয়া নাকি আমায় ডাকছে। নিকোষ কালো রাত্রি, আধারে ছেয়ে আছে চারপাশ। আকাশে জলজল করে চলছে তারাদের মিটিমিটি হাসি। প্রান্তর ছুঁয়ে ধেয়ে আসা শীতল হাওয়ায় হৃদয়ের করে আচমকায় দোলা দিয়ে যায়। কেড়ে নেয় শরীরের শেষ উষ্ণতাটুকু।
রাতের প্রকৃতির এমন রূপ রহস্য কেড়ে নেয় প্রকৃতি প্রেমীদের মন। ধীর পায়ে ছাদের পথে পা বাড়ালাম। বুকের মাঝে অজানা ভয়ের শিহরণ জাগে। না জানি আদ্রিস ভাই আবার কবে কি বলে বসে আবার আমায়। দুরু দুরু বুকে কিছুটা সাহস সঞ্চার করে এগিয়ে যাই সে পথে। আদ্রিস ভাইয়া ছাদের রেলিংয়ে হাত রেখে প্রকৃতি বিলাসে ব্যস্ত। বাতাসে ভেসে আসে তার গুনগুনিয়ে গানের আওয়াজ। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আদ্রিস ভাইয়ার গানের গলা সত্যি অসাধারণ। আমি যতবার শুনেছি বিমোহিত হয়েছি শুধু। খানিক সময় অতিবাহিত হওয়ার পর পিছন থেকে আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আদ্রিস ভাইয়া, আমায় ডেকেছিলে? আমার ডাকে সে পেছন ফিরে তাকায়। চারপাশে বইতে থাকা মাতাল করা হাওয়ার সাথে তাল মিলিয়ে সে আমার পানে এক মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে। তার এমন মাতাল করা চাহনিতে তো আমি ভস্ম হয়ে যাব প্রায়। তাই আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে চোখ নামিয়ে নিলাম। আদ্রিস ভাইয়া এক পা করে এগিয়ে এলেন আমার পানে। তা দেখে আমি আমার পরনের কামিজটা খামচে ধরলাম। মনে করে সন্দেহ উকি দেয়, আদ্রিস ভাইয়া আবার খারাপ কিছু করে বসবে না তো? আদ্রিস ভাইয়া কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়লো। আচমকা জিজ্ঞেস করে উঠলো, মেহু, তোর বয়স কত? চমকে তাকালাম আমি তার পানে। হঠাৎ তার এহেন প্রশ্নের কি মানে তা বোধগম্য হয় না আমার বোকা বোকা চাহনি দেখে সে ফিক করে হেসে বলল, আমি তোকে এমন কিছু জিজ্ঞেস করিনি যে এমন করে তবদা খেয়ে যাবি। আমি তোর বয়স জানতে চাইছি, আর কিছু নয়। আমি কিছুটা ইতস্ততভাবে জবাব দিলাম, সামনের মাসে 17তে পড়ব। সেবার খানিকক্ষণ চুপ থেকে বলল, ও, তাহলে তো এখনো পিছিয়ে আছিস। এই জন্যেই আচার আচরণও ওই বাচ্চাদের মতোই। কথাটা বলে সে বিস্তর হাসলো। আমি কপট রাগ দেখিয়ে বললাম, আমি মোটেও পিছিয়ে নই, যথেষ্ট বড় হয়েছি আমি। আদ্রিস ভাইয়া এবার মিনমিনিয়ে বলল, তবে স্বীকার করছিস তুই সত্যি বড় হয়ে গেছিস? আমি মাথা নাড়িয়ে সায় জানালাম। তা দেখে আদ্রিস ভাইয়া আলতো হাসলো। তারপর কিছুটা গম্ভীর স্বরে বলল, তুই যেহেতু বড় হয়েছিস সেহেতু সর্বপ্রথম তোর এই বাচ্চামো স্বভাবটাকে বাদ দিতে হবে মেহু। নিজের মধ্যে ভার বুদ্ধি আন, নিজেকে নিজের মতো করে গড়ে তোল। তোকে এসে কিন্তু কেউ গড়ে দিয়ে যাবে না, তাই নিজেরটা নিজেই গুছিয়ে নে। আমি ধরা গলায় বললাম, তুমি তো আছোই ভাইয়া, তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। আদ্রিস ভাইয়া আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, আমি সারা জীবন তোর পাশে থাকবো না মেহু। পরের উপর নির্ভর না করে নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে নে। আমি ছলো ছলো নয়নে তার পানে চেয়ে বললাম, তুমি তো আমার সবচেয়ে বড় ভরসা স্থান ছিলে ভাইয়া। সারা জীবন আমায় আগলে রেখে তার মাঝপথে আমার হাতটা ছেড়ে দিতে কেন চাইছো তুমি? আদ্রিস ভাইয়ার মুখে কিছুটা কাঠিন্য ভাব ফুটিয়ে বলল, মেহু, এতটা আবেগে গা ভাসিয়ে দিস না। দিন শেষে তোরই ক্ষতি হবে। কোনো কিছুই তোর কাছে চিরকাল থাকবে না। নশ্বর এই পৃথিবীর সব কিছুই নশ্বর, তাই স্বনির্ভর হতে শেখ। আমি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলাম। আদ্রিস ভাইয়ের মতো এত নিষ্ঠুর মানব আমি আর কোথাও কখনো দেখিনি। তিনি প্রতিনিয়ত আমার বুকে ছুরি আঘাতে ক্ষত বিক্ষত করে তুলেছে। সবটা জানার পরেও কেন এত ভঙ্গিতা করছে সে, এত অবহেলা আমি আর সত্যি সইতে পারছি না। আদ্রিস ভাইয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোন মেহু, তুই যতই মুখে ফটর ফটর করিস না কেন, তুই এখনো ছোটই। তুই তোর আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিস না। এই আবেগ জিনিসটাই বড্ড ভয়ানক। এই যে সেদিন তুই আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ালি, এটাও কিন্তু আবেগ। আমি ভাঙা কণ্ঠে বললাম, এটা আবেগ নয় ভাইয়া। তুমি সবটা জেনেও এমন কেন করছো? তুমি আমায় এইভাবে কষ্ট না দিলেও তো পারতে, তাই না ভাইয়া? আদ্রিস ভাইয়া এবার চোখ বন্ধ করে বলল, আমি তোকে কষ্ট দিচ্ছি না মেহু, আমি তোকে বাস্তবতাটা বোঝাচ্ছি। এই বয়সটাতে প্রেম ভালোবাসা আসবে যাবে, যাকে দেখবি তোর তাকেই ভালো লাগবে। আদ্রিস ভাইয়াকে মাঝপথে থামিয়ে বললাম, আমার ক্ষেত্রে তো এমনটা ঘটেনি। আদ্রিস ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে থেকে বলল, সবাই সমান নয়,
শোন, আমি বলি, এইসব ছেড়ে পড়াশোনায় মন দে। তোর এখনো সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমি চাই না আমার কারণে কারো ভবিষ্যৎ নষ্ট হোক। আমার নেত্র হতে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ে শুষ্ক কপল বেয়ে আমি হাতের উল্টো পিঠ দিয়ে তা মুছে নিলাম। তা দেখে আদৃশ ভাইয়া মলিন হেসে বলল, তুই জানিস তোর পড়াশোনা নিয়ে আমি কতটা কনসাস? তোকে নিয়ে আমার কত স্বপ্ন জানিস তুই? তুই যে আমার কাছে ঠিক কি সেটা তুই কখনো জানতেও পারবি না। তোর যতটুকু জানার তুই ততটুকুই জানবি। কারণ আমি তোর মতো এত আবেগী নই যে নিজের আবেগটাকে চট করে প্রকাশ করে ফেলব। কিন্তু তুই দেখ, অল্পতেই কেঁদে ফেলিস, নয়তো একটুতেই রেগে যাস। সবচেয়ে বড় কথা, তুই তোর আবেগ অনুভূতি প্রকাশ করে ফেলিস। এমনটা করলে তো চলবে না, তোকে স্ট্রং হতে হবে। এত দুর্বল হলে এই নিষ্ঠুর দুনিয়াতে চলতে পারবি না। প্রতি পদে পদে হেনস্থার শিকার হতে হবে। এভাবে হেলাফেলা করে নিজের সুন্দর জীবনটাকে ধ্বংস করিস না মেহু। শুধুমাত্র তোর পড়াশোনার জন্য আমি সব করতে পারি। আপনি আমায় নিয়ে এত ভাবেন কেন? এসব কি শুধুই দায়িত্ববোধের থেকে করেন? আমার দিকে তাকিয়ে সে নির্বিকার দাঁড়িয়ে রইল। আমিও তার উত্তরের অপেক্ষায় উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলাম। হঠাৎ কোথা থেকে ছুটে আসা এক দমকা হাওয়ায় আমার গায়ে থাকা শিফনের ওড়নাটা মেঝেতে পড়ে যায়। মেহেরুনের ওড়না সরে যাওয়ায় অর্ধ উন্মুক্ত ধবধবে সাদা বুক নজরে আসতেই দ্রুত চোখ সরিয়ে ফেলে আদৃশ। গম্ভীর কণ্ঠে সে বলল, একটা ওড়নাও ঠিক মতো সামলাতে পারিস না, ম্যানারলেস কোথাকার। আকস্মিক এমন ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। মেঝে থেকে ওড়নাটা তুলে দ্রুত গায়ে জড়িয়ে নিলাম। অসাবধানতাবশত কেমন একটা ঘটনা ঘটে গেল। আদৃশ ভাইয়ার দিকে নজর পড়তেই আমি লজ্জায় পড়ে গেলাম। ইস, আদৃশ ভাইয়া না জানি কি মনে করে বসলো আমায়। আদৃশ ভাইয়া ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে এসব ছাইপাশ ওড়না পরবি না। সুতির ওড়না ভালো করে গায়ে জড়িয়ে থাকবি। তবে ভয় নেই, আমি তোকে নিয়ে কোনো বিরূপ চিন্তা করিনি। আমি তোকে যতটা না স্নেহ করি তার থেকেও বেশি সম্মান করি। তোর সম্মানে আঘাত লাগুক এমন কোনো কিছুই আমি করব না। আমি মাথা নাড়লাম। তা দেখে তিনি থমথমে গলায় বলল, আমি হয়তো তোর কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব, তবে আমায় তুই যাই ভাবিস না কেন, তোর ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। আমি চাই তুই আমার চাইতেও বেশি ভালো থাক। তোর জন্য আমি আমার থেকেও বেটার কাউকে এনে দিব, চিন্তা করিস না। একদম লাল টুকটুকে বর আনবো তোর জন্যে, কেমন? আদৃশ ভাইয়ার থেকে এমন কথা শুনে আমি নিজের চোখের পানি আটকাতে পারলাম না। মনে মনে আওড়ালাম, তোমাকে ছাড়া আমি যে আর কাউকে চাই না আদৃশ ভাইয়া। আফসোস, তুমি বুঝলে না আমায়। মেহেরুনকে ছুটে চলে যেতে দেখে আদৃশ মলিন হাসল। সে সত্যিই নিষ্ঠুর। আমার চোখের পাতায় এক ফোঁটা ঘুমও অবশিষ্ট রইল না। আর বেলকনিতে বসে গহীন অন্তরিক্ষের পানে চেয়ে বসেছিলাম খানিকক্ষণ। আদৃশ ভাইয়ার বলা কথাগুলো নিয়ে ভেবেছি অনেক। প্রথমে তার বলা কথাগুলো শুনতে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগছে না। সে কিন্তু অযৌক্তিক কোনো কথা বলেনি, আমার ভালোর জন্যই বলেছে। আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি অবশেষে। ভেবেছি অনেক, নিজেকে গড়তে হলে নিজেকেই সঠিকভাবে এফোর্ট দিতে হবে। আমার নিজেকে পরিবর্তন করা উচিত। আমার আবেগকে প্রশ্রয় দেওয়া একদমই চলবে না। নিজেকে শক্ত থাকতে হবে। কিন্তু আদৃশ ভাইয়াকে দেখতেই আমার সবটা এলোমেলো হয়ে যায় কেমন। আমি বেসামাল হয়ে পড়ি। তবে এবার নিজেকে ধাতস্থ করতে হবে আমার। আদৃশ ভাইয়ার ঠুনকো সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। সে যখন মাঝ পথে আমার হাতটা ছেড়ে দিয়েছে, তখন আমিও বাকি পথ কোনোভাবে নিজেকে সামনে চলবো না হয়। মনে মনে নিজেকে সাহস জোগালাম আমি। খান বংশের একমাত্র মেয়ে আমি, আমাকে তো শক্ত হতেই হবে। এই মেহেরুন ইবনাত খানের ভেঙে পড়লে চলবে না। বেলকনি থেকে ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম। চুপটি করে গুটিসুটি মেরে অরণির পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। পাশ ফিরে দেখলাম অরণি আর রিস্তা গভীর ঘুমে আচ্ছন্ন। ওদের দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেললাম। নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। যে কোনো পরিস্থিতিতে সর্বপ্রথম নিজেকে শান্ত রাখা জরুরি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজে পাড়ি জমিয়েছি মনে নেই আমার।
দেখতে দেখতেই কেটে গেছে বেশ কয়েকটা দিন। নিজেকে এখন বেশ অনেকটাই ধাতস্থ করতে সক্ষম হয়েছি। এই কয়দিনে আদৃশ ভাইয়ের সাথে চোখাচোখি হলেও খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চলেছি তাকে। এত দুরন্ত আবেগী আর এমন বেয়ারা একটা মেয়ে থেকে আচমকে এইভাবে শান্ত হয়ে যাবে এটা হয়তো কেউ ভাবেইনি। আমার আচরণের পরিবর্তনে আদৃশ ভাইয়া ব্যতীত সবাই কম বেশি অবাক হয়েছে। আমি এখন আমার মা মামুনিকেও অপটু হস্তের রান্না বান্নায় সাহায্য করি। যদিও মামুনি কোনো কাজ করতে দেয় না আমায়, তবুও আমি করি আমার সাধ্য মতো যতটুকু আমি পারি। মা তো আমায় এত ভালো হয়ে যেতে দেখে কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জিজ্ঞেসই করে বসলেন, কিরে এত ভালো হয়ে গেলি যে? তোর মতলব তো আমার কাছে ঠিক সুবিধা ঠেকছে না। 2 দিন পর রেজাল্ট দেবে, এই জন্যই কি এত ভালো হয়ে গিয়েছিস, যাতে মায়ের বকুনি না খেতে হয়? আমি অবাক হয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলাম। আমার মতো মেয়েটা এমন লেজবিহীন ভদ্র শান্তশিষ্ট হয়ে গেছে, আর মা কিনা এইসব বলছে। ভালো হয়েও শান্তি নেই দেখছি। আমায় নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে পাশ থেকে মামুনি আলতো হেসে বললেন, আরে তুমিও না ছোট বউ, কোথায় একটু প্রশংসা করবে মেয়েটার তা না। আমার কি মনে হয় জানো, আমাদের মেহুর বিয়ের ফুল ফুটেছে, তাই এমন দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে আর এমন ঘরকন্যা হয়ে যাচ্ছে, কি তাই না মেহু? আমি খানিকটা লজ্জা পেলাম, তবে জানার আগ্রহ জন্মালো সবাই যে এত বিয়ের ফুল করে, এই বিয়ের ফুলটা কোন গাছে ফোটে। যদিও আমি তা জিজ্ঞেস করিনি, নিজের মাঝেই ধামাচাপা দিলাম। মামুনি আমার কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন, শোন মেহু, চিন্তা নেই, আমি আর 5টা শাশুড়ির মতন হব না। তুই যেমন এ বাড়ির মেয়ে ছিলি, আমার ছেলের বউ হওয়ার পরেও ঠিকই তেমনই থাকবে আমাদের সবার প্রতি আদরের মেহু। বংশের একমাত্র মেয়ে বলে কথা, তাকে দিয়ে কি কোনো কাজ করানো যায়? আমার মুখ কিছুটা মেঘে ছেয়ে গেল। এদিকে মামুনি চাচ্ছে আমায় তার ছেলের বউ বানাতে, আর ওইদিকে ওনার ছেলে চায় আমার জন্য লাল টুকটুকে বর আনতে। যদিও সেদিন তার কথার ভাঁজে ছিল রসিকতা, কিন্তু আমি তো ব্যাপারটাকে সিরিয়াস হিসেবেই নিয়ে ফেলেছি। বিয়ের সময় যদি গোলাপি শেরওয়ানি আর গাল ভর্তি ব্লাশ না মারে, তাহলে আদৃশ ব্যাটার খবর আছে একদম। মামুনি এবার কিছুটা তাড়া দিয়ে আমার উদ্দেশ্য বললেন, মা চা তো, আদৃশকে গিয়ে কফিটা দিয়ে আয়। আমি দ্বিমত পোষণ করে বললাম, আমি পারবো না মামুনি, ঋষু বা ওরুকে বলো দিয়ে আসতে। মামুনি এবার চোখ গরম করে তাকালেন, কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, তুই এখনই আমার মুখে মুখে তর্ক করছিস, একটা মার দেব কিন্তু। তার এমন বাচন ভঙ্গি দেখে আমি ফিক করে হেসে ফেললাম। মামুনি হালকা রাগ নিয়ে বললেন, আমি সত্যি রেগে গিয়েছি কিন্তু মেহু, যেটা বলছি সেটা কর গিয়ে। অগত্যা আমিও আর কথা না বাড়িয়ে গোমরামুখর ঢ্যাঁড়সটার ঘরের পথে পা বাড়ালাম। ভেজানো দরজা ঠেলে ঘরে উকি দিলাম। না, আদৃশ ভাইয়ের দেখা মিলল না। কোথায় সে? তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আমার আসার কোনো প্রকার ইচ্ছে না থাকলেও মামুনির জোরে জড়িতে এক প্রকার বাধ্য হয়েই আসতে হয়েছে। টেবিলের উপর কফির কাপটা রেখে চলে আসছিলাম আমি। এমন সময় একটা ডায়েরির দিকে নজর পড়তেই আমি দাঁড়িয়ে পড়লাম। আশেপাশে তাকিয়ে ভালোভাবে দেখে নিলাম, না, আদৃশ ভাইয়া নেই কোথাও। ওয়াশরুম থেকে ঝর্ণার পানির আওয়াজ ভেসে আসছে, সেই সাথে তার সুরেলা কণ্ঠ। আমার আর বুঝতে বেগ পেতে হয় না যে আদৃশ ভাইয়া শাওয়ার নিচ্ছে এই মুহূর্তে। আমার কৌতূহলী মনটাও বারবার বলছে ডায়েরিটা দেখার জন্যে। আমিও আর কাল বিলম্ব না করে অতি দ্রুত ডায়েরিটা হাতে তুলে নিলাম। ডায়েরির প্রথম পাতায় বেশ বড় বড় হরফে লেখা, ডক্টর আদৃশ খান। ডক্টর হলেও তার হাতের লেখা যথেষ্ট সুন্দর। কোনো এক প্রতিবেদনে দেখেছিলাম যেন ডক্টরদের বিভৎস হাতের লেখা দেখে নাকি প্রতি বছর প্রায় 5,000 মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। যদিও কতটুকু সত্য আমি জানি না, তবে যাই হোক, তার হাতের লেখা দেখে আর রোগীরা হার্ট অ্যাটাক করবে না অন্তত। পাতাগুলোতে নিজের সম্পর্কে বেশি বেশি ইনিয়ে বিনিয়ে লিখে রেখেছে আদৃশ ভাইয়া। সেসব পড়ে ঠোঁট বাঁকিয়ে বললাম, ইস, ঢং দেখে আর বাঁচি না যেন। এমনভাবে লিখে রেখেছে যেন মনে হচ্ছে সে কোনো নবাবের ব্যাটা হবে হয়তো। এর পরের পৃষ্ঠাগুলো ফাঁকা পড়ে আছে দেখে রেখে দিতে চাইলাম। পরে আরেক পাতা উল্টাতেই দেখলাম সেখানে লেখা আছে, আল্লাহ আমাকে বেশি বেশি করে ধৈর্য দাও, আমি যেন ভালো করে পড়াশোনা করে আমার স্বপ্ন পূরণ করতে পারি, আর তাকেও যেন সর্বদা আগলে রাখতে পারি। ইস, বেচারি আমার বউটা কি মায়াবী, মাশাল্লাহ দেখতে। তাকে তো আমার আগলে রাখতেই হবে, আমার জান পাখি বলে কথা।
প্রথম অংশটা পড়ে হালকা হাসলেও শেষোক্ত অংশটা পড়ে ভ্রু কুঁচকে ফেললাম। বউ লেখাটা পড়ে আমার চোখ ছানা পড়া হয়ে যায়। আদৃশ ভাইয়ার আবার বউ এলো কোথা থেকে? দেখতে তো নিরামিষ ঢেঁড়সের মতো, তবে এমন মনের মাধুরী মিশিয়ে কোন বউয়ের কথা এইভাবে লিখে রেখেছে আদৃশ ভাইয়া? পরের পাতায় সুন্দর করে লিখে রেখেছে, গভীর নিশীতে তারা ভরা আকাশের দিকে চাহিয়া দেখিলে কোনো এক মৃদু কণ্ঠস্বর কর্ণে বাজিয়া উঠিলে হৃদয়ে লাগিল দোলা, কিঞ্চিত স্মরণে তোর মনে প্রেম জাগিয়া ওঠে। যে প্রেম বহুকাল ধরে অযত্নে পড়ে রহিয়াছে, পুনরায় শক্তি সঞ্চারিত করিয়া তাহারে সন্ধান করিতেছে। সে যেন হাহাকার মরুদ্যানে বৃষ্টি আশা করার মতো এক অলীক কল্পনা। তবু চাঁদের শীতলতায় বিরহে জ্বলিত লাভা শান্ত হয়ে রয়। ও বাবা, লোকটা ডক্টর থেকে কবি সাহিত্যে কবে হলো? আদৃশ ভাইয়ার ছোট বাচ্চাদের ধমকানো ছাড়া আর কোনো গুণ আছে বলে তো আমার মনে হয় না। এ নিশ্চয়ই কোনো কবিতা উপন্যাসের অংশ হবে হয়তোবা, তবে আমার জানা নেই। বই পড়াতে আমি বড্ড উদাসীন, নিজের পাঠ্য বইয়ে পড়ি না, আবার সেখানে গল্প উপন্যাস পড়া তো বিলাসিতা। এতটুকু পড়ে যেই পরের পাতা উল্টাতে যাবো এমন সময় পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। আমার শির দ্বারা বেয়ে যেন বয়ে গেল কোনো শীতল স্রোত। আমি কোনো রকমের ডায়েরিটা লুকিয়ে ফেললাম। পেছনে ফিরতেই আদৃশ ভাইয়াকে এমন অর্ধ উন্মুক্ত অবস্থায় দেখে আমার তো চক্ষুতে চড়ক গাছ। ধূসর বর্ণের একটা টাওয়াল জড়িয়ে রেখেছে কোমর থেকে হাঁটু অবধি। উন্মুক্ত হলদে বুকের উপর জলের বিন্দু বিন্দু জমে থাকা কণা, বুকের লোমের মাঝে লেপ্টে আছে তার। কপালের কাছে লেপ্টে থাকা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। তার এমন দৃশ্য নজরে পড়তেই আমি লজ্জায় নিজের চোখ নামিয়ে ফেললাম। ইস, আদৃশ ভাইয়াকে আমি জীবনেও এমন উন্মুক্ত গায়ে দেখিনি কখনো। আদৃশ ভাইয়া গম্ভীর স্বরে বলে ওঠে, আমার অনুমতি ব্যতীত আমার ঘরে কেন এসেছিস তুই? আমি কাপা কণ্ঠে বললাম, মামুনি কফি দিতে বলেছিল তাই এসেছি। তো কফি রেখে চলে যাসনি কেন? আমি ছোট্ট করে সরি বলে চলে যেতে নিলাম, এমন সময় খপ করে আমার হাতটা ধরে আটকে দেয় আদৃশ ভাইয়া। আমার দিকে ধীর পায়ে এগিয়ে আসতে থাকে সে। আমি তো ভয়ে আটকে উঠলাম। আদৃশ ভাইয়া থেকে এমন আচরণ আমি কখনোই আশা করিনি। সে তো এমনটা নয়, তবে আজ হঠাৎ কি হলো তার? বাঁকা হেসে আমার দিকে এক পা করে এগিয়ে আসতে আসতে আচমকাই আমার একদম কাছে চলে আসে সে। চুলের পানি ঝেড়ে আমার মুখে চোখে ছিটিয়ে দেয়। আমি চোখ মুখ কুঁচকে ফেললাম। তার এহেন কর্মকাণ্ডে ভড়কে গেলাম। আমি নিজেকে ধাতস্থ করার সর্বোচ্চ চেষ্টা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।